আজকে আমরা মানে বেশ কিছু সিএসএস এর কনসেপ্ট ক্লিয়ার করব, ঠিক আছে, যেগুলা দেখা যাচ্ছে আমরা সব সময় ইউজ করব কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে যেটা করব যে আমাদের এইচটিএমএল এর জন্য কি লাগে, একটা index.html ফাইল লাগে, আর একটা আমরা স্টাইল মানে আমাদের সিএসএস লেখার জন্য আমরা style.css নামে দুইটা ফাইল আমরা তৈরি করে নেব। এরপর আমি দুইটাকে কি করি, নোটপ্যাড প্লাস প্লাসে এটাকে ওপেন করে ফেলি, ঠিক আছে। তো এইখানে আমাদের মানে বেসিক স্ট্রাকচারটা লিখতে হবে, ডক টাইপ html। এরপরে আমরা এখানে html শুরু করব, শেষ করে ফেলব। এই বেসিক স্ট্রাকচার লিখতে কি এখনো কারো প্রবলেম হচ্ছে? কোনো প্রবলেম হচ্ছে না? ক্লাস 4 আচ্ছা, এই পর্যন্ত আমরা করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে, সিএসএস টা লিংক করতে হবে, ঠিক আছে। এটার জন্য আমরা কি করছিলাম, লিংক রেল এখানে হবে, এটা একটা অ্যাট্রিবিউট, আর একটা অ্যাট্রিবিউট হবে কি আমাদের isRef। এরপরে এটাকে ক্লোজ করে দিব, এটা আমাদের স্ট্যাটিক সিএসএস, আর এখানে হবে আচ্ছা, এটাকে রান করে ফেললাম। আচ্ছা, আজকে আমরা একটা প্রথম নতুন ট্যাগ দেখবো, সেটা হচ্ছে ডিভ, ঠিক আছে। ডিভ এইটা কি, আমরা নরমালি প্রথম যখন এইচটিএমএল দেখছিলাম প্রথম দিনে, তখন বলছিলাম না যে যদি আমরা কোনো একটা নর্মাল টেক্সট নেই তাহলে অবশ্যই খোলামেলা না নিয়ে আমরা কি করব, প্যারাগ্রাফ মানে পি ট্যাগের মধ্যে নেব। ঠিক সেম ভাবে ডিভটা আমাদের ওইরকম একটা এলিমেন্ট যে আমরা কোনো যদি একটা মানে ডিজাইন করতে চাই অথবা কোনো সেকশন নিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ডিভ দিতে হবে, মানে কোনো একটা ট্যাগের মধ্যে আমাদেরকে রাখতে হবে, ঠিক আছে। তো এইরকম দেখা যাচ্ছে যে আমাদের ওয়েব পেজের মধ্যে অনেকগুলা ডিভ হতে পারে, ঠিক আছে, বাট সেগুলাকে আমরা ক্লাস এবং আইডি দিয়ে কি করব, স্পেসিফিক করে দেব। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে আমি এটা জাস্ট একটা ডিভ নিলাম, ঠিক আছে। ডিভ নেওয়ার পরে আমি এটার ভিতরে কিছুই লিখলাম না। আমি যদি আউটপুটে যাই তাহলে এখানে আমি কিছুই দেখতে পাবো না। যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখব যে এইটা একটা ব্লক এলিমেন্ট, মানে শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত একটা স্পেস তৈরি করছে, কিন্তু এর ভিতরে কিছু না থাকার কারণে কি হচ্ছে, এটাকে কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, তো আমরা এটাকে দেখার ব্যবস্থা করি। তো সিএসএস আমরা জানি সরাসরি কি করা যায়, আমাদের এইচটিএমএল ট্যাগটাকে সিলেক্টর হিসেবে ইউজ করা যায়, এবং এটাতে আমরা যা দিব সেটা আবার যতগুলা ট্যাগ থাকবে সবগুলোর উপরে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো এইটাতে আমি প্রথম যেটা দিলাম সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমি এখানে দিলাম যে রেড, কি দিলাম, ব্যাকগ্রাউন্ড রেড। তারপরও আমরা এখানে দেখব যে এটার ভিতরে অ্যাকচুয়ালি কোনো কিছু শো করতেছে না, কারণ হচ্ছে এটা উইড 100% পাচ্ছে কিন্তু হাইটটা হচ্ছে 0, ঠিক আছে। তো আমরা কোন একটা এলিমেন্টের স্পেসিফিক ভাবে হাইট দিতে পারবো হাইট প্রপার্টির মাধ্যমে। এখানে কি লিখতে হবে, হাইট দিয়ে আমাদেরকে একটা ভ্যালু দিতে হবে। আমি এখানে দিলাম যে 200 পিক্সেল, ঠিক আছে। এখানে 200 হচ্ছে ভ্যালু এবং px হচ্ছে একটা ইউনিট, ঠিক আছে। এখন যদি আমি সেভ দিয়ে রিলোড দিই তাহলে দেখবো যে এটা একটা জায়গা দখল করছে, ফুল স্ক্রিন হয়ে গেছে, এবং এইখানে কি করছে, একটা আমি হাইট দেওয়ার কারণে কি হয়েছে, এখানে 200 পিক্সেল উপর থেকে নিচে একটা হাইট তৈরি হয়ে গেছে। আমি যদি এটাকে উঠাই দেই তাহলে দেখো যে এটা চলে যাচ্ছে, বুঝতে পারছি। তো এই যে এখানে সাইড বারের এই যে রুলস এর মধ্যে আমরা এখানে চেক করতে পারবো যে কোনো একটা সিএসএস আমরা বাদ দিতে চাচ্ছি, ঠিক আছে, সেটা বাদ দিলে কি হতে পারে, অথবা চাইলে আমরা এখানে নতুন কোনো সিএসএস ও লিখতে পারি, বুঝাইতে পারছি। এটা হচ্ছে ইন্সপেক্টের সুবিধা।
তো এইখানে আমরা একটা কনসেপ্ট পাইলাম, সেটা হচ্ছে হাইট। হাইট হচ্ছে উপরে নিচে একটা স্পেস তৈরি করবে, যে সেই জিনিসটা কতটুকু হাইট দেখাবে। বুঝতে পারছি? আচ্ছা, আর এইখানে আমরা বলিনি যে এটা কত বড় হবে, বাট তারপরে দেখা যাচ্ছে যে এটা কি হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত চলে আসছে। তো আমাদের HTML এর দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে ব্লক এলিমেন্ট আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ব্লক এলিমেন্ট যেটা করে, এটা যদি আমরা নেই তাহলে সে যতটুকু জায়গা পাবে স্ক্রিনের পুরোটাই দখল করবে, আর ইনলাইন এলিমেন্ট গুলা তার যতটুকু জায়গা দরকার ততটুকু সে নিবে। তো আমরা যেটা করতে পারবো, স্পেসিফিক ভাবে বলে দিতে পারবো যে তুমি ফুল স্ক্রিন হবা না, তোমার উইডথটা কত হবে, উইডথটা ছোট হবে। আমি এখানে বললাম যে 200 পিক্সেল, তার মানে হাইট এবং উইডথ কি হবে, সমান হবে। লোড দেই, তাহলে দেখবো যে হ্যাঁ এখন কথা শুনছে। সে আগে পুরো স্ক্রিন নিয়ে ছিল, এখন কিন্তু আর নাই, যতটুকু তাকে বলা হয়েছে ততটুকু জায়গা সে নিয়ে নিছে। এতটুকু বুঝতে পারছি? তার মানে কোন একটা এলিমেন্টের আমরা স্পেসিফিক ভাবে হাইট এবং উইডথ দিয়ে দিতে পারবো। এটা হচ্ছে পিক্সেল। পিক্সেল হচ্ছে আমাদের একটা ফিক্সড ইউনিট, যেটাই হোক না কেন সে ফিক্সড ইউনিটটা নিয়ে নেবে। এখন এর আগে একটা ফুল স্ক্রিন ছিল, সেটাকে আমরা বলতে পারি যে 100%। কি পার্সেন্ট? 100%। যদি রিলোড দেই তাহলে দেখবো, ও সরি হাইটে দিছি, এটাকে উপরে দেই। হাইট এখন কাজ করবে না, কারণ ঝামেলা আছে, ওইখানে কিছু নাই প্যারেন্ট। আচ্ছা ওকে। তো আমি এখানে কি করলাম, 100% করলাম উইথ। 100% মানে হচ্ছে তার যতটুকু জায়গা আছে বাহিরে সে পুরোটাই নিবে, ঠিক আছে? এখন এটাকে আমি যদি 50% করি, তাহলে যেটা হবে, সে যতটুকু নিচ্ছিল তার 50% নিয়ে নিছে। তো পার্সেন্টেজের ব্যাপারটা সুবিধা হচ্ছে কি, আমাকে মেপে দেখতে হচ্ছে না যে কতটুকু হইলে 50% হচ্ছে। আবার এখানে অনেক ব্যাপার আছে, এটা এটা মানে কোন একটা ছোট ডিভাইসে এটা ছোট হতে পারে, এটা কি হতে পারে, ছোট হতে পারে, আবার দেখা যাচ্ছে বড় হতে পারে। তো পার্সেন্টেজ দেওয়ার ফলে আমার কি হইলো, আমার কিন্তু বড় ছোট কোনো কিছু ভাবতে হইলো না। যে স্ক্রিনে যাবে না কেন সেই স্ক্রিন অনুযায়ী সে কি হইলো, 50% কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এটাকে 100% ধরে সেটা 50% হয়ে গেল। এখানে যদি আমি দিই যে 20%, তাহলে কি হয়ে যাবে, সে ওই স্ক্রিন অনুযায়ী 20% যতটুকু হয় ততটুকুই কিন্তু সে জায়গা নিয়ে নেবে। এতটুকু বুঝাইতে পারছি? এইখানে একটা আরেকটা ব্যাপার আছে, আমরা ক্যালকুলেশন করে দিতে পারবো যে আমরা দেখা যাচ্ছে যে 100% আমাদের উইডথটা, সেটাকে ভাগ করে সে 4 ভাগের কি নিবে, 1 ভাগ নিবে। ঠিক আছে, এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখবো যে সে 4 ভাগের কি করছে, 1 ভাগ নিয়ে নিছে। এখানে যদি আমি 2 দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, এই যে এটা নিয়ে নিচ্ছে। বুঝাইতে পারছি? তো এটা আমাদের মানে অনেক বেশি সাপোর্ট দিবে। দেখা যাচ্ছে যে 100%, বাট আমাদের দরকার হচ্ছে যে না, 200 পিক্সেল মাইনাস থাকবে, মানে 200 পিক্সেল জায়গা ছেড়ে দিয়ে বাকিটাতে সে 100% হবে। এখন যদি রিলোড দেই যে এদিকে সে 200 পিক্সেল জায়গা ছেড়ে বাকিটা 100% হয়ে গেছে। বুঝাইতে পারছি? তো এটা আমাদেরকে অনেক বেশি সাপোর্ট দিবে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে পিক্সেল আমরা ফিক্সড এলিমেন্ট দিতে পারবো, আর একটা পার্সেন্টেজ, এবং এখানে ক্যালকুলেশন করে আমরা কি করতে পারবো, এটাকে সেই অনুযায়ী আমরা ভাগ করতে পারবো। এটা বোঝা গেছে তো? আচ্ছা, এটাকে এখানে উঠাই দিলাম। আমি এখানে একটা এজ অন নেই, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, এটাকে আগের মতো একটু করে ফেলি, সেটা হচ্ছে 200 পিক্সেল। তাহলে উইড এবং হাইটটা তো বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এখন আমরা দেখবো যে প্যাডিং। তো প্যাডিং আমাদের যে কাজটা করবে, আমরা এখানে যদি লিখি যে প্যাডিং 100 পিক্সেল, যদি রিলোড দেই তাহলে দেখবো যে এটা আগের থেকে বড় হয়ে গেছে না? এখানে কি ঘটলো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো এইখানে যদি আমরা দেখি, তাহলে এই যে আমাদের বক্সটা ছিল 200x200, বাট চারো সাইডে 100 পিক্সেল করে এক্সট্রা জায়গা নিছে, দেখতে পাচ্ছি? এই যে এখানে
যে এই জায়গাটা এই দিকেও নিছে, এদিকেও নিছে, এদিকেও নিছে, উপরে নিচে চারদিকে নিছে। আচ্ছা, এটার কারণ হচ্ছে আমি এই যে এখানে প্যাডিং ইউজ করছি, আমি যদি এটাকে উঠাই দিই তাহলে কি হচ্ছে, যে চলে যাচ্ছে। তো প্যাডিং এর ব্যাপারটা হচ্ছে যে আমরা কোনো একটা এলিমেন্টের ভিতরে স্পেস তৈরি করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? ভিতরে স্পেস তৈরি করতে চাচ্ছি, তাহলে আমাদেরকে প্যাডিং ইউজ করতে হবে। বোঝা গেছে? সে ভিতরে স্পেস তৈরি করবে। আচ্ছা, তো প্যাডিংটা আমাদের চারদিকে ইউজ করা যায়। এখানে যদি আমরা একটা সিঙ্গেল এলিমেন্ট ইউজ করি বা সিঙ্গেল ভ্যালু যদি আমরা দিই, তাহলে যেটা হবে সে চারদিকেই নেবে, চারদিকেই কিন্তু প্যাডিংটা নিছে। বাট আমি যদি এখানে স্পেসিফিক করে বলি যে প্যাডিং টপ, ঠিক আছে, তাহলে প্যাডিংটা শুধুমাত্র এই যে উপরের দিকে নিছে, দেখতে পাচ্ছি শুধুমাত্র উপরের দিকে নিছে। যদি আমি এখানে প্যাডিং বটম বলি তাহলে দেখা যাচ্ছে যে এইখানে শুধুমাত্র এই যে নিচের দিকে নিচ্ছে। বুঝাইতে পারছি? আচ্ছা, আর এখানে লেফট রাইট দিলে আমরা চারদিকে পাবো। যদি এখানে লেফটে দেই তাহলে লেফটে পাবে, ঠিক আছে, দেখি এটাও দেখি, এই যে লেফটে পাচ্ছে। আর যদি আমরা এখানে রাইট দিই তাহলে কি হবে, আমাদের শুধুমাত্র রাইটে পাবে। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে এইখানে আমাদের ভ্যালু হচ্ছে কয়টা, চারটা। আমাদের যদি স্পেসিফিক কোনো একটা দিকে শুধু দরকার হয় তাহলে আমরা কি দিব, সেটা বলে দিব যে আমার রাইটে লাগবে নাকি লেফটে লাগবে নাকি টপে নাকি বটমে লাগবে। কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন কনসেপ্ট হচ্ছে যে আমরা শুধু প্যাডিং ইউজ করলে আমাদের এটা কি হচ্ছে, চারদিকে পাচ্ছে। আর যদি আমরা কোনো একটা দিকে দিতে চাই তাহলে আমরা স্পেসিফিক করে বলে দেব। এখন ঘটনা হচ্ছে এইখানেও আমরা চারটা ভ্যালু ইউজ করতে পারবো। আমি এখানে দুইটা ভ্যালু প্রথমে দেখাই। তো এইখানে যখন আমরা দুইটা ভ্যালু ইউজ করব তখন আমাদের এটা ক্রস হয়ে যাবে। ক্রস হবে কি হবে, এই প্রথম ভ্যালু যেটা থাকবে এটা আমাদের উপরে নিচে কাজ করবে, আর দ্বিতীয় ভ্যালু যেটা থাকবে সেটা আমাদের ডানে বামে কাজ করবে। এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখবো যে একটু চেঞ্জ হয়ে গেছে। এটাকে যদি একটু নিচে নামাই, এই যে দেখি আমাদের ডানে বামে কত হয়ে গেছে, 50, উপরে নিচে কত, 100 হয়ে গেছে। আচ্ছা, এরপরে এখানে আমরা চারটা ভ্যালু ইউজ করতে পারবো। ঠিক আছে, আমি এখানে দিলাম 100, এখানে দিলাম 50। তাহলে দেখবো কি হচ্ছে, সেম এটার মতোই থাকবে। তার মানে হচ্ছে আমাদের এই যে এখানে আমরা স্পেস দিয়ে দিয়ে চারটা ভ্যালু যদি দেই তাহলে এটা আমাদের চারদিকে কাজ করবে। আমি একটু কম বেশি করে দেই, এটা 30 দিলাম, এটা আমি 20 দিলাম, এটা দেখা যাচ্ছে যে আমি 70 দিলাম, এরকম করে দিলাম যাতে কম বেশিটা বোঝা যায়। এই যে দেখতে পাচ্ছি। তো এই জিনিসটাকে আমরা মনে রাখার জন্য চিন্তা করব ঘড়ির কাঁটার মতো। মানে ঘড়ির কাঁটা কি হয়, প্রথমে উপরে থাকে, তারপরে এখানে ডানে থাকে, তারপরে নিচে থাকে, তারপরে বামে থাকে। বুঝাইতে পারছি? তো এটা মনে রাখার সব থেকে সহজ ব্যাপার হচ্ছে আমরা ঘড়ির কাঁটার কথা যদি চিন্তা করি তাহলে আমাদের মনে রাখাটা সহজ হবে। উপরে, ডানে, নিচে, বামে। বুঝাইতে পারছি? এই যে দেখি আমাদের উপরে পাইছে কত, 100, এরপরে পাইছে কত, 30, এরপরে নিচে পাইছে 70, তারপরে পাইছে 20, মানে একদম কম। বুঝাইতে পারছি? তো এই জিনিসটা হচ্ছে আমাদের স্পেস তৈরি করার জন্য, যদি কোনো একটা এলিমেন্টের ভিতরে স্পেস তৈরি করতে হয়। আমরা যদি এখানে এটা গেল আমাদের প্যাডিং এর কনসেপ্ট, ঠিক আছে। তো আমরা এটাকে একটু কমেন্ট আউট করে রাখি। তো সিএসএস এ আমরা কমেন্ট করব কিভাবে, এইভাবে কমেন্ট করব, স্ল্যাশ স্টার দিয়ে শুরু হবে এবং স্টার স্ল্যাশ দিয়ে শেষ হবে। এর ভিতরে যা থাকবে এগুলো কমেন্ট হয়ে যাবে, এগুলো আর কাজ করবে না। এখন যদি রিলোড দেই তাহলে দেখবো যে এটা আগের মতো হয়ে গেল, এখানে কোনো প্যাডিং নাই। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে সেম ভাবে এখানে মার্জিনের একটা কনসেপ্ট আছে। আমি এখানে দিলাম যে মার্জিন। এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখবো যে আগে কি হয়েছিল, স্পেস তৈরি হয়েছিল ভিতরে, এখন স্পেস তৈরি হইলো বাহিরে। তাহলে মার্জিনটা আমাদের যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের বাহিরে স্পেস তৈরি করতে সাহায্য করবে। আমরা মার্জিন এখানে যেটা দিব সেই এলিমেন্টটা বাহিরে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলা থেকে মার্জিন যতটুকু দিব সেই অনুযায়ী সে সরে যাবে। এই যে বুঝতে পারছি, এখানে 50 পিক্সেল দিছে যার কারণে এমন হয়েছে। আমি যদি এখানে মার্জিন টপ দিতাম, ঠিক আছে, তাহলে যেটা হতো শুধুমাত্র মার্জিনটা আমার উপর থেকে আসবে। এই যে এখানে যদি আমি বটম দিই, ঠিক আছে, তাহলে কি হবে, এই যে নিচের দিকে স্পেস তৈরি করছে। লেফট রাইট আমরা যেভাবে লিখি সেভাবে আমাদের যেদিকে লিখবো সেই অনুযায়ী স্পেসটা পাবে। আর যদি আমরা একটা ভ্যালু দিই তাহলে কি হবে, আমাদের চারপাশে পাবে। যদি দুইটা ভ্যালু আমরা দিই তাহলে কি হবে, আমাদের উপরে নিচে ডানে বামে। সেম মার্জিনের প্যাডিং এর মতোই, কিন্তু এটার কনসেপ্টটা হচ্ছে বাহিরে স্পেস তৈরি করবে সে।
আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে আমরা যদি এখানে 4টা ভ্যালু দিই, 30 পিক্সেল, 60 পিক্সেল, উপরে ডানে নিচে বামে, তাহলে সেম আমরা ওই ঘড়ির মতো করে চিন্তা করব, উপরে, তারপর ডানে, তারপর নিচে, তারপর বামে। কি বুঝাইতে পারছি? আচ্ছা, এইখানে আরো 2টা ভ্যালু আছে। সেটা হচ্ছে যে যদি আমরা কখনো এই যে এইখানে আমাদের এটা হচ্ছে ডানে এবং এটা হচ্ছে বামে, এই দুইটাতে অটো ইউজ করি। কি ইউজ করি? অটো ইউজ করি। তাহলে যেটা হবে, আমাদের যে এলিমেন্ট থাকবে এটা একবারে সেন্টারে চলে যাবে। কি হবে? এটা সেন্টারে চলে যাবে। যখন আমরা দেখা যাচ্ছে লেফটে এবং রাইটে দুইটাতে যখন আমরা মার্জিন অটো ইউজ করব, তখন আমাদের ওই এলিমেন্টটা ওই ডিসপ্লের সেন্টারে চলে যাবে। এটা অবশ্যই ব্লক ডিসপ্লে হতে হবে, মানে ঠিক আছে? কারণ এই যে ব্লক মানে কি, এটা ফুল স্ক্রিন হয়ে আছে না, আমি এখনই ডিসপ্লে দেখাবো, বাট এটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটাকে আমরা এভাবে শর্টে লিখি যে দেখা যাচ্ছে উপরে নিচে আমাদের যে স্পেসটা দরকার সেটা নিয়ে আমরা যদি ডানে বামে অটো করে দিই, তাহলে কি হবে? এটা সেন্টারে চলে যাবে। অথবা যদি আমরা এভাবেও লিখি যে মার্জিন লেফট এখানে অটো, মার্জিন রাইট এখানে অটো, এটা আমি উঠাই দিচ্ছি, তাহলেও যেটা হবে এই যে মাঝখানে যাবে। বুঝাইতে পারছি? তাহলে একটা ডিভ এলিমেন্ট আমরা কিভাবে সেন্টার করতে পারি সেটাও কিন্তু আমরা দেখে ফেললাম। এটাকে আমি কমেন্ট করে রাখি। হ্যাঁ, এখন এই যে আমরা একটা স্পেস দেখতে পাচ্ছি, তো আমাদের এই যে বডির যেটা থাকে না, এই বডিতে দেখা যাচ্ছে বাই ডিফল্ট একটা মার্জিন দেওয়া থাকে। আমরা এই যে চারো সাইডে একটা স্পেস দেখতে পাচ্ছি না, তো এই স্পেসটা যদি আমরা বাদ দিতে চাই তাহলে আমরা এখানে সরাসরি কি লিখবো? বডি লিখবো, আর এখানে বলবো যে মার্জিন 0। তাহলে এটা কোথাও মার্জিন পাবে না। যদি রিলোড দেই, যে দেখবো যে কোথাও মার্জিন নেই। কি বুঝতে পারছি? তাহলে আমরা কি করব? বডির মার্জিনটাকে 0 করব যদি আমাদের এই মার্জিনটা না লাগে। সচরাচর এটা আমাদেরকে 0ই করতে হবে। আচ্ছা, এরপরে এইখানে আমরা প্যাডিং দেখলাম, মার্জিন দেখে ফেললাম। এখন আমরা ডিসপ্লে জিনিসটা দেখব, সেটা হচ্ছে এইটা হচ্ছে ডিসপ্লে ব্লক, যার কারণে যেটা হচ্ছে এইখানে আমরা হাইড উইডথ যদি দেই তাহলে কিন্তু আমরা এটাকে ভিজিবল মানে দেখতে পাচ্ছি। যদি আমি এই ডিসপ্লেটাকে ইনলাইন করে দেই, কি করে দিলাম? ইনলাইন করে দেই, এখন দেখবো যে এটাকে আর দেখা যাচ্ছে না। কারণ যখন একটা ডিসপ্লে ইনলাইন থাকবে তখন কিন্তু সেটার ভিতরে এই যে হাইট এবং উইডথ এটা কাজ করবে না। বুঝাইতে পারছি? যদি আমরা এটাকে ব্লক করে দেই, কি করে দিলাম? ব্লক করে দিলাম। ব্লক মানে হচ্ছে নরমালি এটা বাই ডিফল্ট যেটা ছিল সেইটাই। আমাদের HTML এ বেশ টাইপের মানে এলিমেন্ট আছে, ট্যাগগুলো আছে। কিছু থাকবে ডিসপ্লে ইনলাইন, কিছু থাকবে ডিসপ্লে ব্লক। তো ইনলাইন করলে দেখা যাচ্ছে যেটা হবে, আচ্ছা ব্লক তো বুঝছি, এখানে ইনলাইন করি যে এটা আসলে চলে যাচ্ছে কেন? চলে যাওয়ার কারণ হচ্ছে যে এর ভিতরে অ্যাকচুয়ালি কিছুই নাই, আর কিছু না থাকার কারণে যেটা হচ্ছে যে ওইটার কোনো উইড হাইট পাচ্ছে না। ঠিক আছে, আমরা যদি এখানে লিখি যে হ্যালো, এটার ভিতরেই লিখলাম, তাহলে দেখবো যে তার যতটুকু জায়গা দরকার সে ততটুকুই জায়গা নিচ্ছে, এর বেশি কিন্তু নিতে পারে না। আর আগে যখন ছিল তখন কি হয়েছিল, এখানে আমরা হাইট উইডথ যা দিছি সব কাজ করছে এবং সে একটা নির্দিষ্ট জায়গা কিন্তু ধরে নিতে পারছিল, বাট এখন কিন্তু সেটা পারতেছে না। বাট এটাকে যদি আমরা এখন ইনলাইন ব্লক করি, ইনলাইন ব্লক, তাহলে দেখবো যে এখন আবার হাইট উইডথ কাজ করতেছে। বুঝাইতে পারছি? আচ্ছা, তো এইখানে আমাদের হাইট উইডথ যদি আমরা কাজ করাতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, ব্লক তো নরমালি যদি ইনলাইন থাকে তাহলে ব্লক করতে হবে, অথবা ইনলাইন ব্লক করতে হবে, তাহলে আমাদের হাইট উইডথটা কাজ করবে। আর ইনলাইন থাকলে কি হবে,
যে তার ভিতরে যতটুকু আছে এলিমেন্ট, কন্টেন্ট যতটুকু থাকবে ততটুকুই শুধু শো করে থাকবে, বাকি কিন্তু থাকবে না। বুঝাইতে পারছি? আমরা প্যাডিংটা একদিকে দিই। আচ্ছা, এই যে আমি যখন ইনলাইন করে যখন প্যাডিং দিচ্ছি, প্যাডিংটা কি চারপাশে ঠিকমতো পাইছে? পাইনি কিন্তু। বাট এটাকে যদি আমি এখন ইনলাইন ব্লক করি, এই যে এবার পাচ্ছে, হাইড উইডও পাইছে, প্যাডিংও পাইছে। এই যে প্যাডিং চারদিকে কিন্তু এখন ঠিকঠাক মতো পাইছে। তার মানে যদি কোনো এলিমেন্টে দেখি যে আমাদের প্যাডিং দিছি কিন্তু কোনোভাবে উপরে নিচে স্পেস তৈরি হচ্ছে না, তার মানে ওটা বুঝে নিব অবশ্যই ডিসপ্লে ইনলাইন করা আছে, সেটাকে ইনলাইন ব্লক করতে হবে, তাহলে সেটার ভিতরে প্যাডিং ঠিকঠাক মতো কাজ করবে না। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আমরা একটা ইনলাইন এলিমেন্ট দেখি, ইনলাইন এবং ব্লক এলিমেন্ট। এখানে আমরা একটা হেডিং নিলাম, কোডারিটি h1 নিলাম, আর এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিই, ঠিক আছে, গো টু গুগল। আমি এখানে হ্যাশ দিয়ে দিলাম। এখন যদি রিলোড দিই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটাও চলে আসছে, এর নিচে এটাও চলে আসছে। এটাকে আমরা ভালো করে বোঝার জন্য আমরা এখানে আমরা h1 নিলাম, নেওয়ার পরে এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। যদি রিলোড দিই তাহলে দেখবো যে এই যে আমার হেডিং যেটা ছিল এটা কি করছে, এটা কিন্তু ব্লক এলিমেন্ট, যার কারণে কি করছে, আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, সে লেখা এতটুকু কিন্তু সে কিন্তু পুরো জায়গাটা নিয়ে নিছে। এইটাতে এখন আমি যদি ডিসপ্লে দেই ইনলাইন, তাহলে দেখবো যে এই যে তার যতটুকু জায়গা সেই জায়গাটাই কিন্তু নিছে, সে কিন্তু আর অতিরিক্ত জায়গা নিতে পারে না। এখন আমি যদি এটাতে প্যাডিং দিই, ঠিক আছে, প্যাডিং দিলাম 20px, এই প্যাডিং কিন্তু কাজ করছে, ঠিক আছে। অনেক সময় কিন্তু দেখা যাবে যে প্যাডিংও নাও কাজ করতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইনলাইন ব্লক করে দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা এই ট্যাগটাকে নিয়ে এটার ব্যাকগ্রাউন্ড আমরা দিই যে গ্রিন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কি দিলাম, গ্রিন। আচ্ছা, তো এইখানে বাই ডিফল্ট তার যতটুকু জায়গা ততটুকু কিন্তু সে কি করছে, নিয়ে নিছে। তার মানে কি, এটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে। এখানে আমি কালারটাকে হোয়াইট করে দিই, তাহলে দেখবো যে এই যে হোয়াইট হয়ে গেছে। এখন এইটাতে আমি যদি এখন প্যাডিং দিই, ঠিক আছে, 10 পিক্সেল, তাহলে দেখা যাচ্ছে যে প্যাডিংও কাজ করতেছে। বাট অনেক সময় দেখা যাবে যে এইটার প্যাডিংও ঠিকঠাক মতো আসতেছে না, হয়তো আমরা উপরে নিচে যেটা দিচ্ছি সেটা পাচ্ছে না, সেক্ষেত্রে তখন আমাদের ডিসপ্লেটাকে চেঞ্জ করে দিতে হবে। এটাকেও যদি আমরা ডিসপ্লে ব্লক দিই তাহলে দেখবো যে এটাও কিন্তু এই যে ফুল হয়ে গেছে, ঠিক আছে। তো যতটুকু দরকার ততটুকু করার জন্য আমাদেরকে এখানে কি করতে হবে, ইনলাইন ব্লক করে দিতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, তার প্যাডিং এবং তার স্পেস সে ঠিকঠাক মতো নিয়েই জায়গা দখল করে থাকবে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমরা একটা জিনিস দেখলাম এখানে যে যখন আমরা ইনলাইন করতেছি তখন কিন্তু সবগুলা পাশাপাশি চলে আসছে, আর যখন ব্লক থাকতেছে তখন কিন্তু সে আশেপাশে কাউকে আসতে দিচ্ছে না, ঠিক আছে। এই যে এটা যদি আমরা ইনলাইনটা উঠাই দিই তাহলে দেখবো যে এটা কি হয়ে গেছে, এই যে নিচে চলে আসছে, এর আশেপাশে কাউকে থাকতে দিচ্ছে না, নিচে নামে দিচ্ছে। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে ডিসপ্লের ব্যাপারটা বোঝা গেছে। আর ডিসপ্লে যদি আমরা নান করে দিই, ডিসপ্লে যদি আমরা এখানে নান করে দিই তাহলে যেটা হবে, এটা হারাই যাবে, এই যে নাই, মানে এখানে এই যে HTML এ কি হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে, কোড থাকবে কিন্তু এটার আউটপুট থাকবে না, এই যে। তাহলে কোনো কিছুকে হাইড করার জন্য আমরা কি করতে পারবো, ডিসপ্লে নান ইউজ করতে পারবো। যে আমরা একটা হয়তো কোনো কারণে কোনো জিনিস শো করাতে চাচ্ছি না, সেটাকে আমরা হাইড করতে চাইলে আমরা ডিসপ্লে নান ইউজ করব। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এইখানে আমাদের মানে মোটামুটি হাইড, উইডথ, প্যাডিং, মার্জিন, ডিসপ্লের কনসেপ্টটা ক্লিয়ার।
এখন আমরা যেটা করব, এখানে আমি একটা ডিভ নিলাম, আর এটাকে শেষ করি। এখানে আরেকটা নিলাম, দুইটা নিলাম, হ্যাঁ। আর এগুলাকে সবগুলাকে উঠাই দিই। এই যে দুইটা ডিভ নিলাম, এখন আমি দুইটাতে দুইটা ক্লাস দেবো। একটা হচ্ছে বক্স অন, আর এটাতে ক্লাস দিব হচ্ছে বক্স টু। বক্স অন নিলাম, বক্স টু নিলাম, কিছুই নাই। এখন আমি যদি সিএসএস করি, বক্স অন উইড হচ্ছে 200 পিক্সেল, হাইট হচ্ছে 200 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন। ওকে, তাহলে দেখবো যে আমাদের একটা বক্স শো করবে, এই যে একটা শো করতেছে। আর এখানে আমি কি নিলাম, বক্স টু নিলাম। বক্স টুর মধ্যে মোটামুটি এই সিএসএস গুলাই থাকবে, এটাকে দিয়ে দিলাম। এটার সাইজটাকে আমি ডাবল করে দিই, মানে 400 করে দিই, আর এটা করে দিই। ওকে, তাহলে এখন একটু চিন্তা করি, সেটা হচ্ছে যে এগুলা বাই ডিফল্ট হচ্ছে ডিসপ্লে ব্লক থাকে, যার কারণে এদের মানে আমি উইড কিন্তু কমাই দিছি, মানে তুমি 200 পিক্সেলের বেশি বড় হবে না, এটাকে বলছে 400 বেশি বড় হবে না, কিন্তু তারপরও এর পাশে এরা আসতে দেয় না, মানে কোনোভাবেই একজন আরেকজনের পাশে আসতেছে না, ঠিক আছে না। এ পুরো জায়গাটা দখল করে রাখছে, এই যে পুরো জায়গাটা দখল করে রাখছে, এ আবার নিচে পুরো জায়গা দখল করে রাখছে। বুঝাইতে পারছি? তো এইখানে দেখা যাচ্ছে যে এই যে একটা বক্সের পাশে যদি আমরা আরেকটা বক্সকে নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে আরেকটা কনসেপ্ট ইউজ করতে হবে, সেটা হচ্ছে যে ফ্লোট ইউজ করতে হবে। ফ্লোট, তো আমি এখানে ফ্লোট লেফট করে দিলাম, ফ্লোট লেফট করে দিলাম। এখন যদি আমি রিলোড দিই, তাহলে দেখবো যে এ তার পাশে জায়গা কিন্তু ছেড়ে দিছে। এ আবার কি করছে, এর ভিতরে কিন্তু ঢুকে গেছে। ব্যাপারটা বুঝাইতে পারছি? তো মানে মানে এরে ওই যে মানে পাশে আসার জায়গা দিছে, ওর উপরে উঠে গেছে, ঠিক আছে। তো এইখানে যেটা হয়ে গেল যে এইখানে আমাদের এইখান থেকে প্রথম বক্সটা শুরু হয়েছে, তো যখন আমরা এটাকে ফ্লোট লেফট করতেছি, তখন কিন্তু সে পাশের জায়গাটা কি দিবে, ছেড়ে দিবে। এবং এই যে পরের যেটা আছে, এ আবার কি করবে, এই প্রথম এলিমেন্ট যেখান থেকে শুরু হয়েছে সেটা কিন্তু আবার সেখান থেকে চলে যাবে, ঠিক আছে। বাট আমাদের দরকার হচ্ছে না, এটাকে আমরা এখানে পাশাপাশি শো করাবো, ঠিক আছে। তো এই পাশাপাশি শো করানোর জন্য আমাদের পরে যে এলিমেন্টটা থাকবে, এটাতে আমাদের ওভারফ্লো দিতে হবে, যে ওভারফ্লো হিডেন, ঠিক আছে। তাহলে দেখবো যে এখন এই যে এটা যেখানে শেষ হয়েছে, তারপরে এটা কিন্তু চলে আসছে। বুঝাইতে পারছি? আচ্ছা, এটা কনসেপ্ট ক্লিয়ার তো নাকি? এখানে আমরা বক্স আরেকটা তৈরি করলাম, যার নাম দিলাম আমরা বক্স 3। এটাকে ডুপ্লিকেট করি, বক্স 3 দিলাম, এটাকে দিলাম অরেঞ্জ। এটাকে আরেকটু বড় করি যাতে বোঝা যায়। আচ্ছা, হিডেন উঠাই দিই। আচ্ছা, এখন কথা হচ্ছে এরপরে আবার যেটা আসছে সেটা আবার কি হয়েছে, নিচে নেমে গেছে। বাট এটা দরকার আমাদের এটার পাশে থাকবে, তাহলে ওটার পাশে যদি দিতে চাই, তাহলে আগের এলিমেন্ট যেটা থাকবে এটাকে আমরা দিব যে ফ্লোট লেফট, ঠিক আছে। এখন দেখো এটা কি হয়, এ আবার কি করবে, এই যে এটা একবারে শুরু থেকে চলে আসবে, যার কারণে যেটা আবার পাশে আসবে সেটাকে এখানে দিতে হবে ওভারফ্লো হিডেন। এই যে বুঝাইতে পারছি? আচ্ছা, এটা একবারে বেসিক একটা কনসেপ্ট, ঠিক আছে। আমরা ফ্লোট দিয়ে কখনোই ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করব না, এটা আগে ইউজ হতো, এখন অনেক নতুন নতুন সিরিজ চলে আসছে। বাট এটা দেখানোর মেইন কারণ হচ্ছে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে অ্যাকচুয়ালি ফ্লোট কি কাজ করে। এখানে কিন্তু ফ্লোট আমরা যদি রাইট করে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু এটা রাইটে প্লেসমেন্ট হয়ে যাবে, এই যে রাইটে চলে গেছে কিন্তু। ব্যাপারটা বুঝাইতে পারছি? আর এটা কিন্তু আবার আগেরটার পাশে চলে আসছে। তো এইখানে দেখা যাচ্ছে যে আমাদের স্ট্রাকচার তৈরি করার জন্য লেফট রাইট ইউজ করতে হবে, মানে একসাথে দুইটাই ইউজ করতে হবে, ব্যাপারটা এমন না। আমাদের শুধুমাত্র লেফট ইউজ করতে হবে, আর বাহিরের যে এলিমেন্টটা থাকবে সেইটা আবার যাতে তার উপরে ওভারফ্লো না হয়, এই কারণে ওভারফ্লো হিডেন করে দিতে হবে, যাতে ওর উপরে সে যাইতে না পারে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটা দিয়ে আমরা বেসিক স্ট্রাকচার তৈরি করা শিখবো।
কারণ হচ্ছে যে আমাদের মানে এই ফ্লোটের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। অনেক ওয়েবসাইটে দেখি যে ছোট ছোট জায়গায় ফ্লোট ইউজ হয় এখনো, তো সেগুলা যাতে বুঝতে পারি। যদি এটা না জানি তাহলে কিন্তু ওই প্রবলেমগুলো আমরা দেখলে বুঝতে পারবো না, ঠিক আছে? এই এতক্ষণ আগে যে প্রবলেমটা ছিল এটা কিন্তু মারাত্মক একটা প্রবলেম ছিল। আমি দুইটা ডিপ ডিজাইন করতেছি, সেটাকে আমি একটা ওয়েট দিচ্ছি, বাট সেটা পাশাপাশি কোনোভাবেই আসতেছে না। সেই ক্ষেত্রে আমাদেরকে এই ফ্লোটের এই কনসেপ্টটা ইউজ করতে হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বেসিক একটা মানে আমরা যতটুকু মানে সিএসএস দেখছি এইটার উপরে আমরা বেসিক একটা লেআউট এখন তৈরি করে ফেলবো, ঠিক আছে? তাহলে আমাদের এই যতটুকু সিএসএস দেখছি এতটুকু দিয়ে কি করা যায় এটার একটা কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে? না হলে দেখবো যে অনেক সিএসএস দেখছি কিন্তু আমরা লেআউটে তৈরি করতে পারি না। বাট এখন আমরা যতটুকু সিএসএস দেখছি ততটুকুর উপর বেস করে আমাদের কিন্তু লেআউট তৈরি করা সম্ভব, ঠিক আছে? এই কারণে আমরা একটা ছোট্ট লেআউট দেখব, তারপরে আমরা অন্যান্য জিনিসপত্র দেখব। তাহলে এইখানে লেআউট তৈরি করার জন্য আমাদের মেইন যেটা কনসেপ্ট প্রথম হচ্ছে যে আমাদের উইড এবং হাইট এই ব্যাপারটা ক্লিয়ার তো নাকি সবার? এরপরে ব্যাকগ্রাউন্ড তো ক্লিয়ার। এরপরে নতুন কনসেপ্ট আসলো কি ফ্লোট এবং ওভারফ্লো, এবং পাশাপাশি আমাদের প্যাডিং এবং মার্জিনটা লাগতে পারে। এতটুকুই আমাদের একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করা হয়ে যাবে। এখন আমরা কি টাইপের ওয়েবসাইট লেআউট তৈরি করব? আমরা যদি বেসিক একটা লেআউট নিজেরাই ট্রাই করে দেখি যে আমরা কি টাইপের ওয়েবসাইটের লেআউট তৈরি করতে পারি। যে প্রথমে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা একটা হেডার এরিয়া নিব, ঠিক আছে? এই হেডার এরিয়ার মধ্যে খুব জটিল কিছু থাকবে না। এইখানে আমরা দুইটা পার্ট করব। একটা পার্টের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা বলবো যে এখানে লোগো থাকবে আর এইখানে আমাদের মেনু থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে আমাদের আরেকটা এরিয়া থাকতে পারে, যে এরিয়াটা হবে যে আমাদের ব্যানারের জন্য, ঠিক আছে? এইখানে দেখা যাচ্ছে যে ফুল আমাদের একটা কিছু একটা থাকতে পারে, আর এইটার পরে আমাদের আরেকটা লেআউট থাকতে পারে, ঠিক আছে? যেটা দেখা যাচ্ছে যে আমাদের কন্টেন্ট এরিয়া আমরা তৈরি করে ফেলতে পারি। আচ্ছা, এটা নিচের দিকে, আর নিচে আমরা দেখা যাচ্ছে যে জাস্ট একটা ফুটার এরিয়া করব, ঠিক আছে? এইখানে ফুটার থাকবে, আর এইখানে আমাদের যেটা থাকবে এটাকে আমরা এইখানে এরকম একটা ভাগ করব যেখানে আমাদের সাইড বার থাকবে। আমি যদি নামগুলো একটু লিখে দিই, এইখানে আমরা লোগো দিব, তাহলে এখানে লোগো বললাম, ঠিক আছে? এইখানে আমাদের মেনু থাকবে, মেনু দিলাম। এইখানে আমাদের ধরে নিলাম এটা আমাদের একটা ব্যানার এরিয়া, এটা আমাদের হচ্ছে সাইড বার, এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট এরিয়া, আর এটা আমাদের হবে ফুটার। বুঝাইতে পারছি? তো এটা আমাদের জাস্ট একটা মানে বেসিক একটা লেআউট আমরা কিভাবে তৈরি করতে পারি এই জিনিসটা আমরা এখন দেখব। আচ্ছা, তাহলে প্রথম আমাদের কনসেপ্ট হচ্ছে যে মানে আমরা ওই যে এর আগে যখন আমরা টেবিল ডিজাইন করছিলাম তখন মনে আছে যে আমরা রো হিসাবে আমরা কাউন্ট করছিলাম। ঠিক সেম ভাবে আমাদের ওভাবেই চিন্তা করতে হবে যে এইটা একটা রো, এইটা একটা রো, এইটা একটা রো, এইটা একটা রো। তাহলে এখানে কয়টা রো? একটা, দুইটা, তিনটা, চারটা রো। এবং এই চারটার ভিতরে আমাদের কয়টা ব্লক আছে? এইটা একটা ব্লক, এইটা একটা ব্লক, এটা পুরাটা মিলে একটা, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা পুরাটা মিলে একটা। বুঝাইতে পারছি? তার মানে আমাদেরকে ওইরকম করে চিন্তা করতে হবে যে আমাদের এক একটা করে এগুলাকে বলা হচ্ছে যে সেকশন। আমাদের হেডার সেকশনে কতটুকু হবে এবং তার ভিতরে কি থাকবে সেটা নিয়ে ভাবতে হবে। মানে একবারে যদি পুরোটা নিয়ে আমরা ভাবি তাহলে কিন্তু কাজ হবে না, আমাদের একটা একটা করে ভাবতে হবে। আমাদের প্রথমে হেডার সেকশন, এই হেডার সেকশনের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে মেনু। তাহলে আমাদেরকে সেভাবে ভাবতে হবে। আচ্ছা, আমরা এই জিনিসটাকে রাখে দিই, হ্যাঁ? এখানে আমরা আরো অনেক জিনিসপত্র প্র্যাকটিস করব। আমরা এখানে জাস্ট বেসিক স্ট্রাকচার নামে একটা ফোল্ডার করি, ঠিক আছে? সেটার মধ্যে আচ্ছা এইগুলাকে কপি করে নিয়ে আসি, এইটা দিয়ে দিলাম, এগুলাকে এখানে ওপেন করে নিই। নেওয়ার পরে আমি এখানকার সিএসএস যা আছে এটাকে বাদ দিয়ে দিব। এইচটিএমএল এ সবই থাকবে, শুধুমাত্র এগুলাকে উঠাই দিচ্ছি। এখানে লিখে দিলাম যে বেসিক লেআউট। বুঝাইতে পারছি? এটাকে একটু ওপেন করে নিই। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা প্রথম এটাকে ভাবতেছি, এটা আমাদের একটা হেডার এরিয়া, তাই না?
তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে একটা ডিভ নিব, যেটার আমরা একটা ক্লাস নিব, ঠিক আছে, এবং এটাকে আমরা ক্লোজ করে দেব। তাহলে এটাকে আমরা সিঙ্গেল একটা এরিয়া ভাবতেছি, যেটার আমি নাম দিলাম যে হেডার এরিয়া। কি বুঝাইতে পারছি? নাম দিলাম কি হেডার এরিয়া। তাহলে এটা আমার একটা রো হয়ে গেল, ধরে নাও, মানে একটা সেকশন হয়ে গেল। এইটার ভিতরে এখন আমার কয়টা সেকশন হবে, মানে কয়টা কলাম হবে? একটা লোগো আর একটা হচ্ছে মেনু। তাহলে এখানে আমাকে কি করতে হবে? ডিভ ক্লাস লোগো, এইখানে আমরা বলবো যে লোগো। এরপরে আমরা এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে যে মেনু। দুইটা মেনু হয়ে গেল, বুঝাইতে পারছি? তাহলে দুইটা জিনিস আমার হয়ে গেল। আচ্ছা, এরপরে আমার একটা ব্যানার আছে, ব্যানারটা আবার কি ফুল। তাহলে ব্যানার আমার একটা নিলেই হচ্ছে, যেহেতু ওটার ভিতরে কোনো চাইল্ড এলিমেন্ট নাই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমি এখানে কি করলাম? ব্যানার এরিয়া আমি দিয়ে দিলাম। তাহলে এখানে আমার যেটা হলো, এটা আমার ফুল একটা এরিয়া হয়ে গেল। ওকে, এরপরে আমার আরেকটা এরিয়া আছে, সেটা হচ্ছে যে এই যে কন্টেন্ট এরিয়া, এইটার ভিতরে সাইড বার আছে, মেইন কন্টেন্ট আছে। তার মানে এখানে বললাম আমি যে আমি কন্টেন্ট এরিয়া, এটার ভিতরে আমার দুইটা, ঠিক আছে। তো আমি এটাকে কপি করি, একটা দুইটা, এইখানে আমার সাইড বার এরিয়া, আর এখানে হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে এখানে আমার আরেকটা আছে, সেটা হচ্ছে যে ফুটার এরিয়া। বুঝাইতে পারছি? আমার কিন্তু লেআউট তৈরি করা শেষ। এই যে ব্যানার, এখানে আমাদের ব্যানার হবে, এইখানে আমাদের সাইড বারের কন্টেন্ট থাকবে, এইখানে আমাদের কি থাকবে? মেইন কন্টেন্ট এরিয়া থাকবে, এইখানে আমাদের ফুটার থাকবে। এটা হচ্ছে আমাদের বেসিক একটা লেআউট। খুব কঠিন? একদম সহজ। আমি বলছি যে আমরা ডিপ দিয়ে, মানে নর্মাল আমরা কোনো কিছুকে নিলে আমরা সেটা ডিপ দিয়ে নেব। এছাড়াও দেখা যাচ্ছে যে স্ট্রাকচার তৈরি করার জন্য HTML5 এর অনেক স্পেসিফিক ট্যাগ আছে, সেগুলো আমরা ইউজ করব, বাট এত কিছু এখন আমাদের জানতে হবে না। আমরা আগে লেআউট তৈরি করা শিখবো, যে আমরা কিভাবে একটা লেআউট তৈরি করতে পারি। এখন আমি যদি এখানে রিলোড দিই, তাহলে অ্যাকচুয়ালি কিছুই হবে না, কারণ শুধুমাত্র আমরা ট্যাগগুলা নিছি, এর ভিতরে কিছুই নাই, ঠিক আছে। তো প্রথম আমরা যদি এখানে চিন্তা করি যে আমাদের, আচ্ছা হেডারটা করে ফেলি, তারপরে হেডার এরিয়া আমি নিয়ে নিলাম। এইটার ভিতরে আমরা, আচ্ছা আমি কালারের জন্য ফ্ল্যাট ইউআই কালারে যাব, এইখানকার কালারগুলো আমি ইউজ করব। তো এইখানে আমি গেলাম, যার পরে দেখা যাচ্ছে হেডার এরিয়ার জন্য আমি এই কালারটা ইউজ করব। তো আমি এইখানে দিলাম যে ব্যাকগ্রাউন্ড, এই কালারটা, এবং এটার আমি একটা হাইট দিলাম সাপোজ 100 পিক্সেল, ঠিক আছে। এখন যদি আমি এখানে রিলোড দেই, তাহলে দেখবো যে আমার এই যে হেডারটা কিন্তু চলে আসছে। এখন এই যে আমি বললাম, একটু আগে দেখাইছিলাম যে বডিতে আমাদের একটা বাই ডিফল্ট মার্জিন পাই, এটার কারণে একটা স্পেস তৈরি হয়। তো এই জিনিসটাকে আমরা মানে বাদ দেওয়ার জন্য আমরা বডিতে কি দিব, এখানে মার্জিন আমরা 0 ইউজ করব। তাহলে যেটা হবে, এখানে আমাদের এই যে স্পেসটা তৈরি হবে। তাহলে হেডার আমাদের কিন্তু রেডি, ঠিক আছে, যেটার মধ্যে আমরা এখন দুইটা পার্ট করব, একটা হবে আমাদের লোগো এরিয়া, আর একটা হবে আমাদের মেনু বার। তো আমরা এই যে এইটার একটা হাইট দিয়ে এটা কিন্তু ঠিক করে ফেললাম। এখন আমাদের লোগো, ঠিক আছে। তো আমরা দেখছি যে লোগো এইটাকে আমি যদি এখন, আচ্ছা এটার আগে ব্যাকগ্রাউন্ড দিই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড দিই। এটার ব্যাকগ্রাউন্ড আমি সাপোজ দিলাম যে এই কালারটা দিই, এই কালারটা দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে এইটার উইড আমি দিলাম সাপোজ 20%। 20% কেন? যে আমার এটা ছোট হবে, এই যে এটা হবে কি ছোট হবে, আমি এখানে দিলাম যে 20%। এখন যদি রিলোড দেই, তাহলে এটা পাবে না, কারণ হচ্ছে আমার এখানে হাইট নাই। তো আমি হাইটটাকে এখন কি করব, হাইটটাকে আমি এখানে 100% করে দেব। তাহলে যেটা হবে 100%, এখন এটা কাজ করবে কেন? কারণ হচ্ছে এই যে বাহিরের যে মানে তার প্যারেন্ট এলিমেন্ট যেটা আছে হেডার এরিয়া, মানে এই যে লোগোর বাহিরে কি আছে, হেডার এরিয়া আছে, তাই না? তো আমরা হেডার এরিয়াটাতে কি করছি, এখানে 100% হাইট দিয়ে দিছি। আর যখনই আমরা এখন চাইল্ড এলিমেন্টটাকে 100% দিব, তখন সেটা কি হবে, এই যে বাহিরের যেটা থাকবে এই অনুযায়ী কিন্তু সে 100% হয়ে যাবে। বুঝাইতে পারছি? মানে প্যারেন্টের যে হাইটটা থাকবে ওই অনুযায়ী ভিতরের হাইটটা 100% হয়ে যাবে। তো তাহলে আমার এখানে এটা সহজ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটাকে আমার চেঞ্জ করতে হচ্ছে না। এই জায়গায় যদি আমি চেঞ্জ করি, তাহলে আমার এটা অটোমেটিক ভাবে 100% হয়ে যাবে।
আচ্ছা, তাহলে আমার কিন্তু এখানে লোগোর জন্য আমরা স্পেসিফিক জায়গা পাইলাম, এখন মেনুর জন্য জায়গা লাগবে। তো মেনু এখন যদি আমি এখানে নেই যে ডট মেনু, মেনুতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব, মানে যাতে বোঝা যায়, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়ে যাতে বোঝা যায়। তো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এটার হাইট এখন আমি দিব কি 100%, ঠিক আছে। উইড আমার আচ্ছা প্যাচ লাগতেছে উপরে নিচে দিই, আচ্ছা ঠিক আছে, হাইট 100% দিলাম। এখন আমার এখানে 20% গেছে, তার মানে সাইটে আমার জায়গা আছে কত 80%, তাহলে 80% আমি এখানে দিয়ে দিলাম। এখন দেখবো যে না, ওটা ওর ভিতরে থাকতেছে না, ও এটা কিন্তু এটার বাহিরে চলে আসতেছে, তাই না? তো এই যে বাহিরে চলে আসতেছে, এটার কারণ হচ্ছে কি, এটাও ডিপ, মানে এটাও হচ্ছে ব্লক এলিমেন্ট, এটাও হচ্ছে ব্লক এলিমেন্ট। এগুলাকে যদি আমরা ইনলাইন ব্লক করি এখন, তাহলেই কিন্তু ঠিকঠাক মতো আসবে, কিন্তু সেটা না করে আমরা ফ্লোট ইউজ করব। তাহলে এই লোগোটাকে এখন কি দিতে হবে, আমার ফ্লোট লেফট দিতে হবে। আর এই যে বাহিরে যেটা থাকবে এটাকে আমার ওভারফ্লো হিডেন দিতে হবে। এই যে এখন পাশাপাশি আসছে। এখানে আরো একটা মজার ঘটনা ঘটতে পারে, আমি এটার মানে উইডটাকে কমাই, মানে পিছনেরটা দেখা যায় কিনা দেখি। আচ্ছা এটা আছে, এখনো আছে, আচ্ছা যাই হোক, ওটা পরে আমি বুঝাচ্ছি সমস্যাটা। আচ্ছা তাহলে এটা বুঝতে পারছি যে আমি লোগোটাকে এবং মেনুটাকে কি করলাম, পাশাপাশি আনার জন্য এটাকে ফ্লোট লেফট করলাম, এটাকে কি করলাম ওভারফ্লো হিডেন করলাম, দুইটাই এখন কি হলো পাশাপাশি চলে আসলো। বুঝাইতে পারছি? তাহলে এটা আমাদের কোথায় কাজে লাগতে, বুঝতে পারছি? তাহলে আমাদের কিন্তু এই উপরের হেডারের লেআউট তৈরি করা কিন্তু শেষ, আমরা কন্টেন্ট দিচ্ছি না, আমরা জাস্ট লেআউট তৈরি করতেছি, এটা কিন্তু তৈরি করা শেষ। এখন থাকতেছে ব্যানার এরিয়া। তাহলে ব্যানার এরিয়ার জন্য আমরা ক্লাস নিছি কি ব্যানার এরিয়া। তাহলে আমরা এখানে আবার সেম ভাবে এখন লিখবো যে ডট ব্যানার এরিয়া, এইখানে আমরা একটা কালার দিব, সাপোজ আমরা এই কালারটা দিই, ব্যাকগ্রাউন্ড এখানে এটা দিয়ে দিলাম। এইটার হাইট এখন আমরা বাড়াই দেব, হাইট দিলাম যে 300 পিক্সেল। আর এটার উইডথ তো বাই ডিফল্ট 100% এ থাকবে। এখন যদি আমরা রিলোড দেই তাহলে দেখবো যে এই যে চলে আসছে। কি বুঝাইতে পারছি? আমরা 400 পিক্সেল করে দিতে পারি, তাহলে ভালো লাগবে। এই যে ব্যানার কিন্তু আমাদের হয়ে গেল। আমরা জাস্ট কি করলাম, এটা তো বাই ডিফল্ট মানে উইডথ তো 100% থাকে আমরা জানি, শুধুমাত্র আমরা হাইটটা দিয়ে দিলাম। এরপরে আমাদের কি আছে, কন্টেন্ট এরিয়া আছে, ঠিক আছে। এই যে কন্টেন্ট এরিয়া, এইটার আমরা ফুল একটা ব্যাকগ্রাউন্ড দিব আগে। তো এখানে বলি যে কন্টেন্ট এরিয়া, এটার একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড সাপোজ এটাই দিলাম, দিয়ে দিলাম। এটারও একটা কি দিতে হবে, হাইট দিতে হবে। এটারও হাইট আমি দিলাম যে 400 পিক্সেল। তাহলে দেখবো যে এটা ফুল একটা এই যে হাইট পাচ্ছে। এখন এটার ভিতরে আমার কি হবে, দুইটা পার্ট হবে, একটা হচ্ছে এই যে সাইড বার এরিয়া, আর একটা হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া। তাহলে সেম আগে লোগোর মতোই হবে। এইটারও আমরা দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড একটা দিব, সাপোজ এটার ব্যাকগ্রাউন্ড আমি দিলাম যে ব্ল্যাক দিয়ে দিই, ঠিক আছে, পরে চেঞ্জ করে দিচ্ছি। আর এটার আমার এখন উইডটা দিতে হবে, আমি এখানে উইড দিলাম যে 30%, ঠিক আছে। আর হাইট আমার কি হবে 100%, মানে বাইরে যেটা এই যে এটা যেটা দিছি এটাই পাবে, ফুল পাবে। এরপরে দেখা যাচ্ছে যে আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে এটাকে লেফট করতে হবে। কেন? কারণ এটার পাশে আরেকটা এলিমেন্ট চলে আসবে, তাহলে এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমার কি আছে, মেইন কন্টেন্ট এরিয়া আছে। তাহলে মেইন কন্টেন্ট এরিয়াতে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, এবং এটা ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, ঠিক আছে। তারপরে এটার উইডথ দিলাম 70%, আর হাইট আমার এখানে 100% হবে, আর ওভারফ্লো হবে কি, তাহলে কি হবে, সবগুলো আমার পাশাপাশি চলে আসবে। এই যে কি বুঝাইতে পারছি? এরপর আমার শুধু থাকতেছে যে ফুটার। তাহলে এখানে বলবো যে ফুটার এরিয়া, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, ঠিক আছে। এরপরে আমার এখানে শুধুমাত্র হাইট দিতে হবে। হাইট এখানে আমি দিলাম যে 70 পিক্সেল, কারণ এটার আমার উইডথটা এমনিতে 100% হবে। এই যে তাহলে আমাদের কিন্তু একটা বেসিক লেআউট তৈরি করা কমপ্লিট, ঠিক আছে।
পারবো না? খুব কঠিন? আমরা এই যে কয়টা সিএসএস শিখলাম, এই কয়টা সিএসএস এ কিন্তু আমরা ওয়েবসাইটের লেআউট তৈরি করা শিখে গেলাম। ঠিক আছে, অনেক সহজ একটা ব্যাপার। এই জিনিসটা কে বুঝিনি যে আমরা কিভাবে লেআউটটা দাঁড় করাইলাম, এখানে HTML স্ট্রাকচার অথবা সিএসএস কোনটা বুঝিনি? সবাই বুঝছি? নেক্সট ক্লাসে কিন্তু সবাইকে বানাইতে দিব এবং বানাই নিয়ে আসতে হবে। আর কি বুঝিনি? পিছনে সবাই বুঝতে পারছি? এদের তো চেহারায় দেখা যায় না। সবাই না, আমার কথা হচ্ছে মানে কারো যদি সমস্যা থাকে তাহলে সেই স্পেসিফিক জিনিসটা বুঝাই দিলে ভালো হবে। ঠিক আছে, আমি তো আরেকবার বুঝাই দিব সেটা ঠিক আছে, কিন্তু স্পেসিফিক কোথাও কারো প্রবলেম আছে কিনা, যে এই জিনিসটা কিভাবে হলো এটা আমি বুঝিনি, এইরকম কোনো কারো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, কারণ এখন আমরা অল্প সিএসএস শিখতেছি, অল্প সিএসএস এর কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে, কারণ এরপরে যখন যাব তখন আরো অনেক প্রপার্টি চলে আসবে, তখন কিন্তু প্যাচ লাগবে। ঠিক আছে, তো এখন যদি কনসেপ্টগুলো ক্লিয়ার না হয় তাহলে কিন্তু পরবর্তীতে মানে দেখবো যে এটা দিব নাকি ওটা দিব, এটা লিখবো নাকি ওটা দিব, তখন দেখবো যে আজাইরা সিএসএস লিখতে থাকবো যে কোনটা কাজ করে দেখি। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে একটু চিন্তা করি, আমি টেবিলের মতো করে ভাবতে বলছি যে প্রত্যেকটা আমাদের এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, তাহলে 4টা সেকশনের জন্য আমাদের 4টা রো ধরে নিলাম। এখন আমাদের ভাবতে হবে যে এই 4টার ভিতরে আবার কয়টা করে কলাম থাকতে পারে। তো আমরা যদি প্রথমটা চিন্তা করি তাহলে এটার ভিতরে 2টা কলাম আছে। এখন এইখানে আমি যদি এই যে লোগো, মেনু সবগুলা যদি পাশাপাশি নিতাম তাহলে কিন্তু ঝামেলা হতো বা স্ট্রাকচারটা আমি মিলাইতে পারতাম না। এই কারণে আমি প্রথমেই বলছি যে 4টাকে আমরা 4টা রো হিসেবে বা সেকশন হিসেবে চিন্তা করব, যার কারণে প্রথমে আমরা 4টা মেইন সেকশন করছি। এই যে হেডার এরিয়া একটা করছি, হেডারের ভিতরে আমার 2টা দরকার, আমি 2টা নিছি, আমি কিন্তু পাশাপাশি নেইনি, এটা কিন্তু বুঝতে হবে। এরপরে ব্যানার আমি একটা নিচ্ছি, কারণ ব্যানারটা আমার ইন্ডিভিজুয়াল আরেকটা সেকশন। এরপরে আমি কন্টেন্ট এরিয়া আরেকটা সেকশন নিছি, যেটা আমার আরেকটা এই যে রো, এই যে এটা কিন্তু আরেকটা। ঠিক আছে, ওইটার ভিতরে আমার আবার 2টা, ওইটার ভিতরে আমার 2টা, এরপরে আবার ফুটার একটা, ওইটার ভিতরে কিন্তু আর কোনো কিছু নাই। ঠিক আছে, তার মানে আমাদেরকে চিন্তা করতে হবে প্রথমে যে পাশাপাশি কয়টা করে আছে, পাশাপাশি আমাদের আছে কয়টা, 4টা। তাহলে আমরা প্রথমে পাশাপাশি 1টা 2টা 3টা 4টা আমরা পাশাপাশি নিয়ে নিলাম। সেকেন্ড হচ্ছে আমাদের এখন কোনটার ভিতরে আবার কয়টা করে ভাগ আছে, এটার ভিতরে একটা ভাগ, এটার ভিতরে একটা ভাগ, তাহলে 2টা ভাগ, তাহলে আমি এইটার জন্য একটা নিছি, এটার জন্য একটা নিছি। কথা বোঝা গেছে? পরেরটার জন্য ভিতরে আমার কিছু নাই, তার মানে একটাই যথেষ্ট। তার পরেরটার ভিতরে আমার আবার 2টা আছে, তাহলে আমি আবার ওই বাহিরের ওইটার ভিতরে আমি আবার 2টা ডিপ নিলাম এবং তারপরে সেটাকে আমি ভাগ করছি। বুঝাইতে পারছি? এটা HTML এর একদম মেইন মানে বেসিক একটা কনসেপ্ট। এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে যে কোনো লেআউট তৈরি করা আমাদের জন্য একদম সহজ হবে। আমাদের চিন্তা করতে হবে বাহিরে কয়টা আছে, বাহিরের গুলো আমরা নিয়ে নিলাম, তারপর এর ভিতরে কয়টা করে আছে সেটাকে যদি আমরা ভাগ করে ফেলতে পারি তাহলে HTML লেখা একদম সহজ, মানে কোনো জটিলতাই নাই। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা কি করলাম, প্রথমটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম যাতে পুরো হেডারটা কি সেটা বোঝা যায়। এরপরে আমরা এটাতে কি দিলাম, এটা আমাদের লোগো এরিয়াটা আমাদের ছোট করা দরকার, এই কারণে আমরা কি দিলাম, এটাকে 20% দিলাম। এর পরেরটাকে আমরা কি করলাম, 80% করলাম, যেটা আমাদের এই পাশে থাকবে। এখন আমরা দেখলাম এটাকে এখানে নিচ্ছি, ঠিক আছে, পরেরটাকে আমি যখন নিচ্ছি সে নিচে চলে আসতেছে, কারণ পাশাপাশি যাইতে দিচ্ছে না, কিন্তু আমার দরকার কি পাশাপাশি শো করবে। তার জন্য আমি কি করলাম, এই আগেরটাকে ফ্লোট লেফট দিলাম, পরেরটাকে ওভারফ্লো হিডেন দিলাম, যেটা আমরা একটু আগেও দেখছি, পাশাপাশি আনার জন্য। এটাতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপরে ব্যানারে আমার কারোর সাথে কোনো কিছু নাই, সে ইন্ডিভিজুয়াল একটা জিনিস, তাকে এমনিতেই ফুল স্ক্রিন আছে, মানে সে ডিসপ্লে বড় 100% আছে, তাকে আর আলাদা করে উইড 100% দেওয়ার দরকার নাই। শুধুমাত্র আমার হাইট দরকার, যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা শো করে, যেহেতু ভিতরে কোনো কন্টেন্ট নাই, এই কারণে আমি কি দিলাম, এখানে একটা হাইট দিয়ে দিলাম। এরপরে পরেরটাতে কন্টেন্ট এরিয়া আমার ফুল স্ক্রিন, আমি এটাকে শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে হাইট দিয়ে দিছি দেখানোর জন্য, এখানে ব্যাকগ্রাউন্ডটা আমার না দিলেও হতো, কারণ এটা তো আমার দেখা যাচ্ছে না।
এরপরে সাইড বারটাকে আমি 30% করছি, হাইট 100% করছি যেন এই হাইটটা পায়, এবং এটাকে আমি 70% করছি এবং 100% করছি যাতে আমার এইটা যাতে চলে আসে 100%, মানে প্যারেন্টের হাইট এবং এইটার ব্যাকগ্রাউন্ড। এরপরে এটাও দেখা যাচ্ছে ওভারফ্লো হিডেন না দিলে এবং ফ্লোট না দিলে কি হতো, পাশাপাশি আসতো না। পাশাপাশি আনার জন্য এটাকে আমি লেফট এবং ওভারফ্লো হিডেন করলাম। এরপরে ফাইনালি আমার ফুটার এরিয়া, এটাতে তেমন কিছুই নাই, এটাতে আমি জাস্ট একটা হাইট দিলাম এবং ব্যাকগ্রাউন্ড দিলাম এবং এটাকে পাশাপাশি আমি নিয়ে আসলাম। কথাটা বোঝা গেছে? তাহলে এই হচ্ছে বেসিক লেআউট। এভাবে আমাদেরকে HTML সাজাইতে হবে এবং এভাবে চিন্তা করে আমাদেরকে CSS লিখতে হবে, ঠিক আছে? মানে একটা একটা করে সেকশন চিন্তা করতে হবে এবং একটা একটা করে তৈরি করে ফেলতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আরেকটা লেআউট তৈরি করব। আচ্ছা, আমি এটার ইমেজটা দিয়ে দিচ্ছি, সবাই এই জিনিসটা দেখে আবার এটাকে বানানোর চেষ্টা করব। বোঝা গেছে? বেসিক লেআউট, ওকে। তো এইখানে আমি নতুন আরেকটা ফাইল নেই, ঠিক আছে? আমরা এখন একটা স্ট্রাকচার তৈরি করব, এই স্ট্রাকচারটা সবাই প্র্যাকটিস করব। এটাও সেম ওভাবেই চিন্তা করব, ঠিক আছে? এইখানে আমি প্রথম একটা এরিয়া নিলাম, যেটার ভিতরে আমার দেখা যাচ্ছে যে 3টা বক্স থাকতে পারে, ঠিক আছে? এইটার ভিতরে আবার মানে এইটার ভিতরে আবার 2টা করে থাকতে পারে, যে এইটা একটা, ঠিক আছে? এইটার ভিতরে আমি এটাকে আবার 3টা ভাগ করব, 3টার বেশিই দেই। এইটা একটা, এইটা একটা, এইটা একটা, 3টা সমান হবে। এইটার ভিতরে উপর নিচে 2টা পার্ট হবে, এটার নিচে উপরে নিচে পার্টটা, এবং এইটার ভিতরে আবার 4টা, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড গুলো আমরা চেঞ্জ করি। এটার ব্যাকগ্রাউন্ড এটা দিলাম, এটা দিলাম, ঠিক আছে? এটা দিলাম, এটা দিলাম, ওকে। এরপরে দেখা যাচ্ছে যে এটার কালার এটা দিয়ে দিই, বুঝাইতে পারছি? আচ্ছা, হ্যাঁ, কালার চাইলে আলাদা করতে পারো, ঠিক আছে, ইচ্ছা। কি দিব? ইয়েলো? যদি কেউ বুঝি তাহলে একদম মানে সহজ একটা, এটা তো অনেকগুলা অনেকগুলা, হ্যাঁ অনেকগুলো, একটা, দুইটা, তিনটা, চারটা, মানে অনেকগুলাই করতে হবে।
একটু চুপ করি, কোনো সমস্যা? না ভাই তোমরা দেখাচ্ছে আলাদা আলাদা কালার ইউজ করো, কোনো সমস্যা নেই। পারবো, সহজ আছে। এটা বানাইতে হবে, ঠিক আছে? একটা দেওয়াল দেখা যাচ্ছে জানালার বিভিন্ন রয়েছে। হ্যাঁ, এটা যদি বানাও তাহলে দেখা যাচ্ছে যে, ঠিক আছে, এটা বানাইতে পারলে দেখা যাচ্ছে স্ট্রাকচার বানাইতে সমস্যা হবে না। এটা কি অ্যাসাইনমেন্ট ভাইয়া? এটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? এটা অ্যাসাইনমেন্ট প্লাস হচ্ছে এইটা আগে তৈরি করতে হবে, ঠিক আছে? এটা আগে তৈরি করতে হবে, এরপরে দেখা যাচ্ছে যে এটা পুরোটা তৈরি করতে হবে। বুঝাইতে পারছি? দুইটা। এইটা আমি কি বুঝাই দিব? আচ্ছা, তো এইখানে আমি একটু আগে যে ব্যাপারগুলো বুঝাইলাম সেই জিনিসটা এখানে আছে। এখানে যদি আমরা চিন্তা করি, এখানেও কিন্তু এটা একটা, এইটা একটা, এটা একটা, এটা একটা, এভাবে কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা সেকশন, ঠিক আছে? তাহলে আমাদেরকে মেইন ছয়টা ডিপ নিতে হবে। এরপরে চিন্তা করতে হবে কয়টার ভিতরে কি আছে। এখানে বলছে এখানে মেইন তিনটা ডিপ হবে, তাহলে এখানে এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, তাহলে তিনটার ভিতরে এটার ভিতরে দুইটা আছে। একটা উইথ 50% হবে, এটা উইথ 50% হবে, সরি হাইট 50% হবে, 50% উইথ 100% থাকবে ওইটার ভিতরের গুলা। তাহলে ওইটা দুইটা কালার দিলে শেষ। এরপরে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা হবে, ঠিক আছে? চারটারে সেম নামে ক্লাস নিয়ে আমরা যদি 100কে 4 দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু শেষ। চারটাতে চারটা কালার দিয়ে দিলাম, শেষ। এরপরে এইটার এটা কিন্তু সেম, প্রথমেরটার এটা সেম, এইটা তো সেম, চারটা দিয়ে ভাগ করে কালার দিয়ে কিন্তু হয়ে যাবে। এইটাতে যদি চিন্তা করি, ঠিক আছে, এইটা পুরাটা মিলে কিন্তু একটা, এই যে এইটা, ঠিক আছে? তো এইটার ভিতরে কিন্তু আবার দুইটা পার্ট, উপরের একটা নিচের একটা, ঠিক আছে? এটাকে আলাদা করব না, দুইটাকে একটা করে, মানে এটাকে আমি ভালো করে মার্ক করে দিই। হ্যাঁ, মানে এইটাকে নাইলে তোমরা যদি আলাদা করো তাইলে কিন্তু ওই ব্যাপারটা হবে না। এটা পুরাটা মিলে কিন্তু একটা, ঠিক আছে? এই জিনিসটা বোঝো। এর ভিতরে আবার দুইটা ভাগ হবে, বুঝা গেছে? তার ভিতরে আবার এই ভাগগুলা হবে। একটার ভিতরে দুইটা ভাগ হবে, একটার ভিতরে আবার পাঁচটা ভাগ। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে? আর এইটাকে আলাদা, এটাকে আলাদা, এগুলা তো বোঝানোর কিছু নেই, ঠিক আছে? এখানে আর দুইটাই এক করে দেয়, মার্ক করে দেয়, এখানে একটা বক্স করে দিই, ঠিক আছে? ঠিক আছে। সহজ আছে, একদম সহজ আছে, ঠিক আছে? মানে মনে হচ্ছে হিজিবিজি, কিন্তু করতে যাবে একদম সহজ। বুঝিনি কি সেট দিছি? এটাই তো, ওইটাই তো, এই যে মানে ওইটাই হচ্ছে, হ্যাঁ ওইটা তো রানিং ছিল এখানে, ঠিক আছে? এই দুইটা এখানে ব্ল্যাক দেখে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এটা ক্লিক করবা, এই যে ব্রাউজার এইভাবে ওপেন করে নিবা, নিয়ে তারপরে দেখা যাচ্ছে এখানে দেখে দেখে সাজাবা। আচ্ছা, এটা তাহলে গেল। আচ্ছা, বেসিক স্ট্রাকচার মোটামুটি আমরা বুঝলাম, অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হইলো, এখন প্র্যাকটিসের পালা, ঠিক আছে? কতক্ষণ হলো আগে দেখি একটু।